নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। হায়দ্রাবাদে আসার আমাদের প্রধান কারণ ছিল সোমকে ডাক্তার দেখানো। তো সোমের চেক আপও হয়ে গিয়েছে, চশমাও বানানো হয়ে গিয়েছে, হাতে আর মাত্র একটা দিন। এই মেয়েটি হলো পুষ্পা। সোমের বাবাদের পাশের রুমটাতে ওর বাবা মা ভাইয়েরা সবাই একসাথে থাকে। হাতে আর মাত্র একটা দিন, তাই সোমের বাবা বলল চলো আজকে তোমাদের মিউজিয়াম ঘুরিয়ে আনি। তাই সোম গিয়ে আগে ভাগে পুষ্পার বাবার কাছ থেকে পারমিশন নিয়ে ফেলেছে যাতে ওকে সাথে করে নিয়ে যেতে পারে। আগের দিন সোমের জন্য চশমা বানাতে গিয়ে কোটি মার্কেট থেকে এই ড্রেসটা নিয়েছিলাম। বেরিয়ে এসে সামনেই আমরা একটা অটো ধরে নিয়েছি আর অটো ধরে এখন চলে যাচ্ছি ওই সালারজাং মিউজিয়ামে। এই মিউজিয়াম বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়, তাই আগের বারও এসে যাব করে আর যাওয়া হয়নি। আর এইবারটা যাতে মিস না হয় তার জন্য 11:30-12টার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। পুরোটা ঘুরে দেখতে নাকি 5-6 ঘন্টা মতো সময় লাগে। হায়দ্রাবাদের মুসি নদীর দক্ষিণ দিকে অবস্থিত এই সালারজাং মিউজিয়াম ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম মিউজিয়াম হিসেবে স্থান অধিকার করে আছে। এই মিউজিয়ামে নাকি জাপান, চায়না, ইন্ডিয়া, প্যারিস, ইজিপ্ট, ইউরোপ, এমনকি নর্থ আমেরিকার পর্যন্ত দেশগুলির বিভিন্ন ধরনের স্কাল্পচার, পেন্টিং, কার্ভিংস, টেক্সটাইল, ম্যানাস্ক্রিপ্টস, সেরামিক, মেটালিক, ঘড়ি, কার্পেট, এমনকি বিভিন্ন ধরনের ফার্নিচারেরও কালেকশন রয়েছে। এবং শুধু এগুলোই নয়, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রের কালেকশনও আছে এখানে। তাহলে চলুন, এখন আমরা পৌঁছে গেছি সালারজাং মিউজিয়ামের একেবারে সামনে। চলো, মিউজিয়ামে এন্ট্রি করার পরে প্রথমেই আমরা টিকিটগুলো কেটে নিয়েছিলাম। আমরা ছিলাম 5 জন, 2 জন বাচ্চা আর 3 জন বড়। তাই বাচ্চাদের টিকিট হলো 20 টাকা করে আর বড়দের হলো 50 টাকা করে। এখন ব্যাপার হলো, এই মিউজিয়ামে ঢুকে যদি আপনি ভিডিওগ্রাফি বা ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান, তাহলে সেই পার্টিকুলার ক্যামেরা বা ফোনটির জন্য আপনাকে একটা 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। মোটামুটি যতগুলো ফোন বা ক্যামেরা ভেতরে নিয়ে ঢুকতে চান ততগুলোর জন্যই টিকিট কাটতে হবে। আর যেগুলোর জন্য টিকিট কাটা হবে না সেগুলোকে ক্লোক রুমে জমা দিয়ে তবে আপনি মিউজিয়ামে এন্ট্রি পাবেন। চলুন, আমাদের এবার ফোন জমা করা বা টিকিট কাটা সমস্ত কাজগুলোই কমপ্লিট। এখন আমরা এন্ট্রি নেব মিউজিয়ামের একেবারে ভেতরে। মিউজিয়ামের ভেতরে এন্ট্রি নেওয়ার পরে দেখুন এখানে একটা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির ডোনেশন বক্স ছিল, আর তার ঠিক উল্টো দিকেই ছিল সালারজাংয়ের ছবি। ইনি হচ্ছেন সালারজাং। সালারজাং কিন্তু অ্যাকচুয়ালি এনার নিজের নাম নয়। এনারা যে পোস্টে থাকতেন সেই পোস্টটার নাম ছিল সালারজাং, আর এনার নাম হলো নবাব মীর ইউসুফ আলী খান, যিনি হচ্ছেন হায়দ্রাবাদের 7 নম্বর নিজামের 3 নম্বর মিনিস্টার ছিলেন। এনার পুরনো জিনিসপত্র কালেক্ট করে রাখার একটা দারুণ শখ ছিল, তাই তখনকার যত পুরনো জিনিসপত্র, সেটা নিজামদের হোক বা কুলি কুতুব শাহদের, সেই সমস্ত কিছুই এই মিউজিয়ামে কালেক্ট করে রাখা হয়েছে। এখানে একটা ম্যাপ দেওয়া আছে। চলুন এবার আমরা এক এক করে প্রত্যেকটা গ্যালারি ঘুরে দেখি। প্রথম যে গ্যালারিতে আমরা ঢুকছি এটা হলো ইন্ডিয়ান ব্রোঞ্জ গ্যালারি। ভারতীয় বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি এখানে রয়েছে, যেগুলো কিনা 16th থেকে 20th সেঞ্চুরির ভেতর বানানো হয়েছিল। প্রতিটি মূর্তি দেখুন কি অসম্ভব সুন্দর দেখতে, আর প্রতিটি মূর্তির কাছে একটি ছোট্ট কার্ডে ইনফরমেশন কিছু দেওয়া রয়েছে। মূর্তিটি কিসের মূর্তি এবং ঠিক কোন সময় বানানো হয়েছিল। আর একটু আগে আপনাদের যার কথা বললাম, হায়দ্রাবাদের 7th নিজামের 3rd প্রাইম মিনিস্টার যিনি ছিলেন নবাব মীর ইউসুফ আলী খান, তার শখবশতই তিনি এই সমস্ত পুরনো জিনিসপত্র এখানে কালেকশন করে রাখতেন। আর তাই এই মিউজিয়ামের নামকরণও করা হয়েছে সালারজাং মিউজিয়াম নামে। চলুন এবার আমরা ব্রোঞ্জ গ্যালারি থেকে বেরিয়ে এসেছি এবং সামনেই দেখুন এইরকম একটা গ্যালারি রয়েছে যেখানে দক্ষিণ ভারতের কার্ভিংয়ের নিদর্শন পাওয়া যাচ্ছে। এখানে এই যে মূর্তিটি দেখছেন, ভগবান বিষ্ণুর বাহন গরুড়ের মূর্তি।
18th সেঞ্চুরিতে কাঠের ওপর খোদাই করে এই মূর্তিটি বানানো হয়েছিল। এখানে যে সমস্ত জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু কাঠের ওপর খোদাই করে বানানো হয়েছে। এরপর আমরা এসে পৌঁছলাম ইন্ডিয়ান স্কাল্পচার গ্যালারির ভেতর। এখানে 9th সেঞ্চুরি থেকে শুরু করে 19th সেঞ্চুরি পর্যন্ত বিভিন্ন স্টোন স্কাল্পচার্স আমরা দেখতে পাই। এখানে যে ভগবান বিষ্ণুর মূর্তিটি দেখছেন, চোল বংশের রাজত্বকালে এই মূর্তির প্রতিষ্ঠা হয়েছিল। এরপর নন্দী, গণেশজি এবং ভগবান বুদ্ধের মূর্তি, যেগুলি মার্বেল পাথর দিয়ে তৈরি, এই মূর্তিগুলিতে রাজস্থানী শিল্পকলার নিদর্শন পাওয়া যায়। মার্বেল পাথর ছাড়াও এখানে গ্রানাইট পাথর দিয়ে তৈরি বিভিন্ন স্কাল্পচারও দেখতে পাওয়া যায়। মূর্তির পাশটা ভেঙে গেছে। এটা সূর্যদেব, বিষ্ণু শুয়েছে, মাথাটাও নেই। চলুন, এখন আমরা এসে গিয়েছি পুরনো দিনের লাক্সুরিয়াস ফার্নিচারের কালেকশন দেখতে। কাঠের উপর কত সুন্দর করে কার্ভিংয়ের কাজগুলো করা রয়েছে এবং এগুলোর প্রত্যেকটাই এতটা নিখুঁতভাবে করা যা আজকালকার দিনে পাওয়া প্রায় অসম্ভব। এবং এখানে শুধুমাত্র কয়েকটা ফার্নিচার নয়, তার সঙ্গে রয়েছে কিছু টেম্পল স্ট্যান্ড, আলমারি, সেন্টার টেবিল। এছাড়াও আগেকার দিনে বড় বড় বাংলোগুলোতে কাঠের ওপর খোদাই করা যে সমস্ত ডেকোরেটিভ এলিমেন্টগুলো রাখা থাকতো, সেগুলোর কালেকশানও এখানে রয়েছে। এখানে যে সমস্ত মূর্তিগুলো দেখছেন, এগুলোর বেশিরভাগই 19th সেঞ্চুরিতে বানানো হয়েছিল। এখানে দেখুন, শুরুতেই রয়েছেন একজন নৃত্যরত রমণী, এরপরে আছেন ভগবতী শ্রীদেবী, ভগবান বিষ্ণু এবং আরও অনেকেই। এর ঠিক পাশেই রয়েছেন ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং ভাই লক্ষ্মণ। চলুন এখন একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করি। তামিলনাড়ু রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া কাবেরী নদীর তীরবর্তী তিরুচিরাপল্লী শহরের একটি মন্দিরের ধ্বংসাবশেষ, যা কিনা রকফোর্ট নামে পরিচিত। এছাড়াও কাবেরী নদীর দক্ষিণ দিকে অবস্থিত তাঞ্জাভুর জেলার বৃহদেশ্বর মন্দির, যাকে আনুষ্ঠানিকভাবে রাজরাজেশ্বরমও বলা হয়, সেটিও কিন্তু এখানে রয়েছে। চোল স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির ভারতবর্ষের বৃহত্তম হিন্দু মন্দিরগুলির মধ্যে একটি। পাশাপাশি এখানে একটি শিংওয়ালা ষাঁড় এবং ভগবান কৃষ্ণের দুদিকে দুটো সিংহের মূর্তিও রয়েছে। পাখাগুলো দেখো। হ্যাঁ, হুক্কা পাত্র গো, হুক্কা। এখানে কিছু ড্রেস আছে। তাদের শরীরগুলো তাহলে কত আর চওড়া, ফিগার লম্বা ছিল, জামাগুলো কত বড় দেখো, তাদের সাইজ তাহলে কত। बनारसी শাড়ি, এগুলো বেনারসি শাড়ি, দেখুন এগুলো বেনারসি শাড়ি। হ্যাঁ, লেখা আছে। এটা পর্দা, ট্রের কভার আর ওড়না। এদিকেও শাল জাল আছে। বাবা, आइवरी कोच, राजस्थानी हाथी दंत का हस्तकला को स्थान देती हुई घोड़ा गाड़ी। घोड़ा गाड़ी हो, हाथी दांतर काज करे।
চলুন এখন আমরা পৌঁছে গেলাম আইভরি কার্ভিংস গ্যালারি বা আইভরি রুম। আইভরি কথাটার অর্থ হাতির দাঁত হলেও আইভরি ওয়ার্ক বলতে শুধুমাত্র হাতির দাঁত বোঝায় না। হাতির মতো অন্যান্য কোনো প্রাণী যাদের দেহ থেকে হাতির দাঁতের মতোই শক্ত একটি পদার্থ পাওয়া যায়, যেটাকে আইভরি বলা হয়। আর ভারতবর্ষে আইভরি ওয়ার্কের বেশিরভাগ কালেকশন কিন্তু এই সালারজাং মিউজিয়ামে রয়েছে। আর শুধুমাত্র ইন্ডিয়ান নয়, চাইনিজ, জাপানিজ আইভরি কালেকশনও এখানে রয়েছে। এখন আমরা যে আইভরি কালেকশনগুলো দেখছি এগুলো হলো মুঘল পরবর্তী সময়ে। এই আইভরি কালেকশনগুলো দেখতে দেখতে আমাদের নজর পড়লো এই রকম কিছু জিনিসের উপর, যেখানে আইভরি ওয়ার্কের উপরে পেন্ট করা রয়েছে, অর্থাৎ পেন্টেড আইভরি কালেকশন। আর এই পেন্টেড আইভরিগুলো দিয়ে দাবার বোর্ড বানানো রয়েছে। আর এখন আমরা সামনে দেখছি কার্ভড আইভরি টাস্কস, অর্থাৎ হাতির একটা দাঁতের উপরে সুন্দর খোদাই কার্য করা রয়েছে। আর এতটা নিখুঁতভাবে কার্ভিং করা রয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এগুলো হাতির একটা দাঁতের উপর করা রয়েছে। চলুন সালারজাং মিউজিয়ামের একটি বড় চমক এখন আপনাদেরকে দেখাই। এই যে মাঝখানটায় সিটিং এরিয়া দেখছেন, এখানে প্রতি 1 ঘন্টা অন্তর লোকজন এসে জড়ো হয়ে যান। কারণ হলো এখানে ইনস্টল করা রয়েছে একটি ইউরোপিয়ান ব্র্যাকেট ক্লক, যা 200 বছর পুরনো এবং 200 বছর ধরে ঘড়িটি এখনো সমান তালে চলছে। এই ঘড়িটিতে তারিখ এবং সময় দুটোই দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো এই ঘড়ি পৃথিবীতে মাত্র 2টি রয়েছে, একটি ইংল্যান্ডে এবং দ্বিতীয়টি এই সালারজাং মিউজিয়ামে। এরপরে আমরা এসে পড়েছি ইটালিয়ান মার্বেলের তৈরি কিছু স্কাল্পচার্সের গ্যালারিতে। তো এখানে এমন একটি মূর্তি রয়েছে যেটা নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মূর্তিগুলোর মধ্যে একটি। নাম হলো ভেইলড রেবেকা বা পর্দানসীন রেবেকা। 19th সেঞ্চুরিতে মার্বেল পাথরের ওপর খোদাই করে মূর্তিটি তৈরি করেছিলেন জিওভানি মারিয়া বেনজোনি। খ্রিস্টীয় বাইবেলের প্রথম বিভাগ ওল্ড টেস্টামেন্টে বর্ণিত একটি নারী চরিত্র হলো রেবেকা। রেবেকা যখন প্রথমবারের জন্য তার স্বামী আইজ্যাকের চোখে চোখ রেখেছিল, তার দৃষ্টি ছিল নত, একটি হাত দিয়ে পর্দাটা নিরাপদভাবে ধরা ছিল এবং একটি হাত ওয়েলকামিং জেস্চারে একটু খোলা অবস্থায় ছিল, এবং একটি পাতলা পর্দা তার মাথা থেকে শুরু করে সারা শরীরে তাকে আচ্ছাদিত করে রেখেছিল। মারিয়া বেনজোনি তার অসামান্য প্রতিভার দ্বারা সেই দৃশ্যই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। অনন্তকাল ধরে মানুষের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে এসেছে লাঠি, তরুণদের অস্ত্র হিসেবে, বয়স্কদের সহায়তা হিসেবে এবং কাজের জন্য কর্মী হিসেবে। প্রাথমিকভাবে উপজাতি প্রধান, পঞ্চায়েত প্রধান, মেষপালক, গবাদি পশু পালকেরা লাঠি ব্যবহার করলেও পরবর্তীতে লাঠি একটি রাজদণ্ডে রূপান্তরিত হয়েছিল, যা ক্ষমতার প্রতীক হিসেবে ধরা হতো। 17th এবং 18th সেঞ্চুরিতে লাঠি একটি ফ্যাশনের বস্তু হয়ে ওঠে ইউরোপিয়ানদের কাছে এবং যারা লাঠি ব্যবহার করত তাদের কাছে। কোনো ধনী ব্যক্তি তার অবস্থান ফুটিয়ে তোলার জন্য অপেক্ষাকৃত আলংকারিকভাবে তৈরি একটি লাঠি ব্যবহার করতেন, আর অন্যরা সাধারণভাবে তৈরি লাঠি ব্যবহার করতেন। বেত, মালাক্কা বেত, কাঠ, চন্দন কাঠ, হাতির দাঁত, মাছের হাড়, কাঁচ, চামড়া, এমনকি বহুমূল্যবান রত্ন দিয়েও তৈরি হতো লাঠি। এই লাঠি ছিল তখনকার দিনে সেন্টার অফ অ্যাট্রাকশন, আর তাই সে সময় কিছু প্রখ্যাত জুয়েলার্স বহুমূল্যবান এবং অর্ধমূল্যবান রত্ন বা পাথর দিয়ে লাঠিগুলো তৈরি করতেন, যা এখনও সালারজাং মিউজিয়ামের ওয়াকিং স্টিক গ্যালারিতে প্রদর্শিত হয়। সালারজাং মিউজিয়ামের আর্মস অ্যান্ড আর্মার্স গ্যালারি, যেটি মিউজিয়ামের সম্পদগুলির মধ্যে অন্যতম। পুরনো দিনের বিভিন্ন কোয়ালিটির অস্ত্রশস্ত্রের কালেকশন রয়েছে এই গ্যালারিতে। 16th সেঞ্চুরি থেকে 20th সেঞ্চুরির মধ্যে বানানো অস্ত্রশস্ত্র স্থান পায় এই গ্যালারিতে। এমনকি এখানে সালারজাংদের ব্যবহৃত অস্ত্রশস্ত্রগুলিও প্রদর্শিত হয়। প্রায় 1200টিরও বেশি অবজেক্টস রয়েছে এই আর্মস অ্যান্ড আর্মার্স গ্যালারিতে। চওড়া মানে এতটা খানিক চওড়া হয়।
প্রায় 2-2.5 ঘন্টা মতো ঘোরাঘুরি করার পরে আমাদের সবার পেয়ে গিয়েছিল খিদে। তাই মিউজিয়ামের একটা সেকশানে যেখানে খাওয়ার দোকানগুলোর স্টল ছিল সেখানে লাইন দিয়ে কুপন কেটে খাবারগুলো নিয়ে আমরা খেতে বসে গিয়েছিলাম। নিয়েছিলাম ভেজিটেবল বিরিয়ানি, চিকেন মাঞ্চুরিয়ান আর পনির মাঞ্চুরিয়ান। আমরা যারা ভাবি যে বিরিয়ানি মানে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি হতেই হবে, ভেজিটেবল বিরিয়ানির কোনো অস্তিত্ব নেই, হায়দ্রাবাদে এলে কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়ে যাবে। কারণ আলু এবং নর্মাল 2-4টে সবজি দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি বানানো যেতে পারে সেটা না খেলে বোঝা দেয়। তবে হ্যাঁ, যেহেতু মিউজিয়ামের ভেতরেই খাবারের দোকানগুলো ছিল তাই একটু কস্টলি হলেও খাবারগুলো ছিল হেভি টেস্টি। সালারজাং মিউজিয়ামে 2টো ফ্লোর মিলিয়ে একসাথে প্রায় 39টা মতন গ্যালারি বা রুম ছিল, আর তাই সবগুলো কালেকশন শুধুমাত্র একটা ফোনের মাধ্যমে সমস্তটা ভিডিওগ্রাফি করে দেখানো সম্ভব নয়। তাই আমি চেষ্টা করেছি বিশেষ বিশেষ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে বা আপনাদের সামনে তুলে ধরতে। যেমন ধরুন, এখন আমরা সামনে কিছু পুরনো দিনের প্রদীপের কালেকশন দেখছি এবং তার উপর দিকে রয়েছে বিভিন্ন রকমের দেখতে জাঁতি। মিউজিয়ামের দোতলায় এমন একটি কয়েন গ্যালারি ছিল যেখানে পুরনো দিনের বিভিন্ন ধরনের কয়েনের কালেকশন ছিল। কুতুবশাহী আমল থেকে শুরু করে চোল, পাণ্ডব, কুষাণ, সাতকর্ণী, নিজাম, এমনকি মুঘল বংশের রাজাদের নামে ইস্যু করা কয়েনেরও এখানে কালেকশন রয়েছে। এরপর একটা সেক্টর ছিল যেখানে আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে সমস্ত কয়েন প্রচলিত ছিল বা এখনও রয়েছে সেগুলোরও একটা আলাদা কালেকশন রয়েছে। এরপর আমরা এক এক করে ইন্ডিয়ান সিলভার গ্যালারি এবং তার সঙ্গে আরও অনেক কয়েকটা রুম ঘুরে দেখেছিলাম। তার মধ্যে এই ধরনের কিছু মেটাল ওয়্যার, যার মধ্যে আগেকার দিনে তৈরি হওয়া হুক্কা পাত্র থেকে শুরু করে রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিন্তু সামিল রয়েছে। এই যেমন ধরুন ছোট ছোট মশলার বাক্স বা হাত ধোয়ার বেসিন, সমস্তটাই ছিল মেটালের। এরপরে আমরা এসে পড়েছিলাম জেড গ্যালারিতে। যদিও জেড একটি সেমি প্রেশিয়াস স্টোন, তবে এই রুমের মধ্যে জেড ছাড়াও আরও বিভিন্ন ধরনের পাথরের কালেকশন আমরা দেখতে পাই। এখানে মেডিসিন কাপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকু বা ভোজালি বা কাটারি যাই বলতে পারেন, সব কিছুতেই জেড পাথরের কাজ এবং তার উপরে আবার কার্ভিং বা খোদাইয়ের কাজও লক্ষ্য করা যায়। জেড পাথর দিয়ে বানানো এই মেডিসিন কাপগুলোতে যার যতটা ওষুধ লাগবে তাকে সেইভাবে দেওয়া হতো। এই জেড কালেকশনগুলোর মধ্যে একটি ঘড়িও রয়েছে যা জওহরলাল নেহেরু এই সালারজাং মিউজিয়ামকে গিফট করেছিলেন। এরপর সালারজাংদের ইউজ করা ছুরির কালেকশন একটা আমরা দেখেছি, যেখানে হচ্ছে ছুরিগুলোতে বিভিন্ন প্রেশিয়াস স্টোন দিয়ে কাজ করা রয়েছে, মিনাকারি করা রয়েছে। এছাড়াও এই ছুরিগুলোতে সোনা, রূপো, কার্ভিং, এমনকি আনকাটিং ডায়মন্ডস দিয়েও কাজ করা রয়েছে। চলুন এবার আমরা এমন একটা রুমে পৌঁছে গেছি যেখানে বড়দের তো ভালো লাগবেই, তবে বিশেষ আকর্ষণ রয়েছে ছোটদের জন্য। কারণ এই রুমটা হলো চিলড্রেন্স গ্যালারি, যেখানে বাচ্চাদের জন্য আকর্ষণীয় সমস্ত জিনিস দেখার রয়েছে। চিলড্রেন গ্যালারিতে ঢুকে প্রথম চোখে পড়বে এ হিউজ কালেকশন অফ টয় সোলজার্স, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুদ্ধের পরিস্থিতির একটা ফেয়ার আইডিয়া দর্শকদের সামনে উপস্থাপিত করে। এয়ারফোর্স, নেভি, ট্যাঙ্ক সবকিছুরই এখানে একটা মিনিয়েচার কালেকশন দেখতে পাওয়া যায়। এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মিনিয়েচার কালেকশনও এখানে দেখতে পাওয়া যায়। এমনকি সালারজাং 3 তার নিজের ছোটবেলায় যে সমস্ত জিনিসের প্রতি আকর্ষিত হতেন সেগুলোর কালেকশনও তিনি এখানে রেখেছেন।
সালারজাং মিউজিয়ামের গ্যালারিগুলোকে 3টা ভাগে ভাগ করা হয়, ইস্টার্ন ব্লক, ওয়েস্টার্ন ব্লক আর সেন্ট্রাল ব্লক। সেন্ট্রাল ব্লক আর ইস্টার্ন ব্লক তো আমরা ঘুরে চলে এসেছি, এখন আমরা শেষমেশ পৌঁছে গেছি ওয়েস্টার্ন ব্লকে। আর এই যে রুমটা আপনারা দেখছেন, এর ভেতরে পুরোটাই হচ্ছে চীনামাটির বাসন বা পোর্সেলিন গ্যালারি। তবে শুধুমাত্র চীনামাটির বাসন নয়, চীনামাটির ফুলদানি, ডেকোরেটিভ আইটেমস, ডিনার সেট, এমনকি চীনামাটির তৈরি বিভিন্ন ধরনের মূর্তিও এখানে রয়েছে। চলুন এবার পোর্সেলিন গ্যালারি আমাদের দেখা প্রায় শেষ হয়ে এসেছে। সালারজাং মিউজিয়ামের একটি অন্যতম বিখ্যাত স্ট্যাচু আপনাদেরকে দেখাই। 19 শতকের দিকে ফ্রান্সে কাঠের উপর খোদাই করে স্ট্যাচুটি বানানো হয়েছিল, তবে আজও পর্যন্ত নাকি জানা যায়নি যে স্ট্যাচুটি কে বানিয়েছিল। এই মূর্তিটির বেশ কয়েকটি বিশেষত্ব আছে, যেমন সামনে থেকে দেখলে এই মূর্তিটিতে একজন শক্তিশালী ভয়ঙ্কর পুরুষের প্রতিচ্ছবি দেখা যায়, আবার পেছন দিক থেকে মানে উল্টো দিকে দেখলে আয়নায় দেখতে পাচ্ছেন যে মূর্তিটার ঠিক উল্টো দিকেই মাথা নিচু করা এক রমণীর প্রতিচ্ছবি দেখা যায়। তবে মূর্তিটিকে তৈরি করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল। জঙ্গলে ছেড়ে দেওয়ার কারণ হিসেবে এক্সপার্টরা বলেছেন যে আগেকার দিনে যদি কেউ কোনো ডিফারেন্ট জিনিস বানাতো তাহলে তাকে তার রয়্যালটি দেওয়া হতো, তবে একটু বেশি আর্টিস্টিক বা বেশি ডিফারেন্ট কিছু বানিয়ে ফেললে তার হাতও কেটে দেওয়া হতো। হয়তো সেই ভয়ে কেউ এটাকে বানিয়ে জঙ্গলে ছেড়ে দিয়েছিল, তারপর সেখান থেকে উদ্ধার করে হায়দ্রাবাদের এই সালারজাং মিউজিয়ামে আনা হয়। যাই হোক, চলুন এবার আমরা গ্লাস গ্যালারিটা দেখে নিয়ে ঢুকেছি ইউরোপিয়ান ক্লক গ্যালারিতে, যেখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা বিভিন্ন ডিজাইনের ঘড়ির কালেকশন রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্র্যাকেট ক্লক, বার্ড কেজ ক্লক, গ্র্যান্ডফাদার ক্লক, ব্যারোমিটার, আমব্রেল্লা ডিজাইন ক্লক ইত্যাদি। সব শেষে আমরা পৌঁছে গিয়েছিলাম ইউরোপিয়ান মার্বেল গ্যালারিতে, যেখানে মূর্তিগুলো প্রায়ই তখনকার বিভিন্ন রিয়েলিস্টিক পরিস্থিতির ওপর ভিত্তি করে বানানো। এছাড়াও গ্রিক মাইথোলজিক্যাল ক্যারেক্টারগুলোর মূর্তিও এখানে দেখতে পাওয়া যায়। মিউজিয়ামের ভেতরটা ঘুরতে ঘুরতে আজকে সারাদিন কেটে গেল, খুব ভালোই কাটলো দিনটা। আর আমাদের মিউজিয়াম দেখাও প্রায় শেষ। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর সালারজাং মিউজিয়ামের কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন, আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। अब भाई को जलाने का सोच रहा है नो मनोज और कृष्णा। दीदी